যেখানে আপনি না বলছেন সেই জিনিসটাই ট্রিগার হচ্ছে, যেই জিনিসটাকে আপনি হ্যাঁ বলছেন সেই জিনিসটা ট্রিগার কম হচ্ছে। বন্ধু বান্ধবরা যখন আমার সাথে আমি মিশতাম তখন সবাই একটু দুষ্টামি ছিল, এই ফকির। আপু আমাকে বললেন যে স্যার আপনাকে তো খুব নার্ভাস মনে হচ্ছে। তা আমি বললাম যে না, আমাকে কেন নার্ভাস মনে হবে, আমি কনফিডেন্টলি তাকে বলার চেষ্টা করলাম। আবার আমাকে বললো স্যার শিওর আপনি নার্ভাস না? তাই আমি নার্ভাস না। তো আপু আমাকে তখন প্রশ্ন করলেন যে স্যার আপনি যদি নার্ভাস না হন তাহলে লেডিস টয়লেটে কি করতেন? আমি যদি ফুটবল খেলতাম তাহলে আমি বেস্ট ফুটবলার হতাম, আমি যদি ব্যাডমিন্টন খেলতাম আমি ব্যাডমিন্টনের ন্যাশনাল পর্যায়ের প্লেয়ার হতাম। যদি আপনি হৃদয় দিয়ে কোনো কাজ করার চেষ্টা করেন তাহলে সেই জিনিসটা অন্যের হৃদয়কে টাচ করবে। গল্পগ্রাফির নতুন আরেকটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান সাদি। আজকে আমরা যে মানুষটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব তার ভিডিও ইতিমধ্যে আপনার সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখেছেন। যদি নামে পরিচয় করাতে হয়, তিনি হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির, যার কর্পোরেট জগতে রয়েছে 22 বছরেরও বেশি অভিজ্ঞতা এবং তার নিজেরও একটি প্রতিষ্ঠান রয়েছে ট্রেনিং বাংলা নামে। তো চলুন আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি, আমরা তার গল্পটাই শুনি। আসসালামু আলাইকুম। দর্শকদের প্রথমে আমি শুভেচ্ছা জানাতে চাই যারা শুনছেন, তারপর শুভেচ্ছা জানাতে চাই এই রকমারির এই গল্পগ্রাফির পেছনে যারা কাজ করছেন, ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করেই তারা আমাদের এই জিনিসটাকে আলো ছায়ার মাধ্যমে ফুটিয়ে তুলছেন। আমরা আসলে সফল হতে চাই, দিন শেষে সফল হতে চাই। এই সফলতার গল্প আমরা এই অনুষ্ঠানটি সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। হ্যাঁ, গল্পের শুরুতে যেহেতু আমরা হচ্ছে যে খুব ক্যাজুয়াল কিছু আলোচনা করব, গল্পের শুরুতেই মূলত একটা প্রশ্ন আমার ভেতরে আসছে। যেমন অনেকেই নামের অর্থ জানেন না, যেমন আপনার নামের ভেতরে হচ্ছে খুব সুন্দরভাবে মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির, নামে শেষে ফকির, এবং আপনার যে নামের অর্থটা আমরা এটা মানে ফকির কেন হচ্ছে আপনার নামের পিছনে এবং আপনার নামের অর্থ নিয়ে আপনার কি উপলব্ধি সেটা একটু শুনতে চাচ্ছিলাম। আমি আসলে আমার নামের অর্থ আমি জানতাম না। আমি যখন স্কুলে পড়ি, আমাদের যে ধর্মের টিচার ছিলেন শফিকুল স্যার আমাকে একদিন জিজ্ঞেস করেছে যে আনোয়ার তোমার নামের অর্থ জানো? তাই না স্যার আমি জানি না। তো ওই দিন ক্লাসে কেন যেন স্যারের মন ভালো ছিল, সবার ডেকে ডেকে সবার নামের অর্থ বলে দিচ্ছেন। তো আমার স্পষ্ট মনে আছে স্যার আমাকে বললেন যে আনোয়ার নামের অর্থ হলো অনেকগুলি আলোর সমন্বয়। তখন সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা অর্থ, কিন্তু এই কর্মজীবনের এই পর্যায়ে এসে যেখানে চুল দাড়ি সাদা হয়ে গেছে, এই সময় এসে শফিক স্যারের কথাগুলি যখন মনে হয় তখন মনে হয় যে স্যার আসলে নিতান্তই সত্য বলেছিলেন, যে অনেকগুলি আলোর সমন্বয় হলেই সেটাকে বলা হয় হলো আনোয়ার। নামের একটা বিশাল ভূমিকা আছে মানুষের সফলতার পেছনে। আচ্ছা, আপনি খেয়াল করেছেন যে আমার নামের শেষে ফকির আছে? সেই ফকির থাকার কারণে আমার কাছে একটা পর্যায়ে মনে হতো যে কেন এই ফকিরটা কেন দরকার। বন্ধু বান্ধবরা যখন আমার সাথে আমি মিশতাম তখন সবাই একটু দুষ্টামি ছিল, এই ফকির। এটা অনেক সময় হয়, দুষ্টামি করে মজা পায়। যখন কোনো বন্ধু দুষ্টামিতে রিয়াক্ট করে তারা আরো বেশি উৎসাহিত হয় সেটাকে আরো জমায়ে তোলার জন্য। এবং এই কারণেই দেখা যেত যে আমি বন্ধু বান্ধবের সাথে খুব কম মিশতাম, যারা আমাকে খুব গভীরভাবে বুঝতো যে বললে কষ্ট পাচ্ছে। তো তাদের সাথে আমি ঘনিষ্ঠভাবে মিশতাম, সেই কারণে আমার বন্ধুর সংখ্যা কম ছিল, এখনও কম। তো আমি এটা খেয়াল করে দেখেছি যে আমার পরিবারের যাদের নামের শেষে ফকির আছে তারা আসলে ব্যক্তিগতভাবেই অন্যের সাথে মিশতে গেলে প্রবলেম হয়। আমার ধারণা যে তারাও হয়তো বা ছোটবেলায় এরকম নামের, এটা কি শুধুমাত্র যে নামের শেষে ফকিরটা থাকার কারণে? কিন্তু এটা তো মনে হয় সুনির্দিষ্ট একটা কারণের কারণে। সো এখন আমার কাছে মনে হয় যে মানুষের জীবনের যেটা উইক পয়েন্ট, সেই উইক পয়েন্টটাকে কেউ যদি ইউনিক বানাতে পারে, উইকটা যদি ইউনিক হয়ে যায় তাহলেই আসলে সফলতা শুরু হয়। সো আমার নামের কারণেই আমার উইক পয়েন্ট ছিল যে নাম, একদিকে আলোর সমন্বয়, একদিকে ফকির। সো আমি যখন এই ফকিরটাকে ইউনিকনেস করার চেষ্টা করলাম তখন আসলে আমি মানে এখন ফেসবুকে সার্চ দিলে ফকির নামের আসলে হাতে গোনা অল্প কিছুই পাওয়া যাবে যে ফকির কোন ট্রেনিং করায়, কোন ট্রেনার, এক্সেল ট্রেনার, ফকির ট্রেনার। সো ফকির এখন আমার জন্য ইউনিকনেস হয়ে গেছে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। আপনার নামের অর্থ যেটা বলছিলেন জানোয়ার মানে অনেকগুলো আলোর সমষ্টি, তা আপনার কি মনে হয় যে আপনার 22 বছরের ক্যারিয়ার এই সময়ের মধ্যে ঠিক কতটুকু আলোকিত করতে পেরেছেন মানুষকে, বা নিজে কতটুকু আলোকিত আলো ছড়াতে পেরেছেন? আসলে
প্রত্যেকটা ঘটনাই মানুষের জীবনে এক একটা ডট। আপনার এই স্টুডিওর চতুর্দিকে দেখেন এই ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ডট ক্রিয়েট করা আছে। সো এই ডটগুলিকে যদি আপনি ভিন্ন মাত্রায় কানেক্ট করেন তাহলেই কিন্তু এটা একটা ছবির রূপ ধারণ করে। সো আমি যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু করি, যখন বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি, অ্যাক্টিভিটিগুলি ধরেন ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, সাঁতার কাটতে গিয়েছি, এই ধরনের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলি যখন আমি করেছি, এখন আমি এসে এই বয়সে এসে যখন ওই অ্যাক্টিভিটিগুলিকে মেলাই, তখন মনে হয় যে আমি যদি ফুটবল খেলতাম তাহলে আমি বেস্ট ফুটবলার হতাম, আমি যদি ব্যাডমিন্টন খেলতাম আমি ব্যাডমিন্টনের বড় একজন ভালো ন্যাশনাল পর্যায়ের প্লেয়ার হতাম, আমার কোমরে ব্যথা হওয়ার কারণে মিরপুর ন্যাশনাল স্টেডিয়ামে সুইমিং করতে গিয়েছি। সুইমিংটাকে আমি এত মন থেকে করার চেষ্টা করেছি। একদিন ওস্তাদ আমাকে ডেকে বললেন যে আনোয়ার আপনার এজ কত? ওস্তাদ কেন? যে আপনার এজ থাকলে আপনি ন্যাশনাল কম্পিটিশন করতে পারতেন। এত ভালো সুইমিং ওস্তাদের নজরে আমরা যারা ওই রাত্রেবেলা সান্ধ্যকালীন বয়স্করা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সাঁতার শিখতে যেতাম, ওস্তাদের আমাদের মধ্য থেকে আমাকে বেছে এই কথাটা বলল। তখন ওই শফিক স্যারের আমার কথাটা মনে হলো যে নিশ্চয়ই এই ধরনের ঘটনাগুলি আসলে আলোকিত হওয়ার মতোই ঘটনা। আপনি তো প্রায় ইতিমধ্যে মনে হয় 50,000 ঘন্টারও বেশি মানুষকে হচ্ছে ট্রেনিং দিয়েছেন এবং আপনি খুব স্পেসিফিক একটা বিষয় নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে এক্সেল। জি, তো আমরা সেই গল্পটাতে আসবো, বাট ট্রেনিং দিতে গিয়ে আপনি এমন কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে কি যেতে হয়েছে যে প্রথম যেদিন আপনি ডায়াসে যাচ্ছেন বা প্রথম যেদিন আপনি ট্রেনিং এর জন্য উঠলেন, এরকম কোনো ঘটনা কি আপনার মনে পড়ে যেটা? হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। আমার মনে পড়ে যে একটা বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা অর্গানাইজেশন আমাকে ট্রেনিংয়ের জন্য, এটা ট্রেনিংটা আসলে এক্সেলের ট্রেনিংয়ের বাইরে একটা মোটিভেশনাল বা টিম বিল্ডিং টাইপের অ্যাক্টিভিটি বেসড ট্রেনিং করানোর জন্য ডেকেছিল। সো ওইখানে ওরা টপিক নির্ধারণ করে দিয়েছে, যেমন সময়ানুবর্তিতা, ট্রাস্ট, তারপরে হালাল রুজি, এই টাইপের টপিকগুলি দিয়ে তাদেরকে 1-1.5 ঘন্টার একটা সেশন করাতে হবে, যেটা মুখে বলতে হবে অথবা কিছু একটা অ্যাক্টিভিটি দিয়ে খেলার মাধ্যমে জিনিসগুলিকে বলতে হবে। সো আমি যখন অনুষ্ঠান স্থলে পৌঁছাই তখন একসাথে 2500 এমপ্লয়িকে দেখে আমি আসলে বেসিক্যালি নার্ভাস হয়ে যাই। এত বড় অডিয়েন্সের সামনে বিশাল বড় মানে ডায়াস স্টেজ করা হয়েছে সেই রকম জাঁকজমক করে। সো আমি যে ওই স্ক্রিপ্ট করে নিয়ে গেছিলাম, আসলে স্ক্রিপ্ট দেখে ভুলে গেছি। পরে অফিসে আশেপাশে একটা নিরিবিলি রুম দেখে, সাইলেন্ট রুম দেখে আমার ওই ব্যাগ থেকে স্ক্রিপ্ট বের করে আমি চুপচাপ বসে আমার স্ক্রিপ্টগুলিকে রিভাইজ দেওয়া শুরু করি। সো এর মধ্যে এক আপা ওই রুমে ঢুকে বলতেছে, স্যার আপনি এখানে কেন? আপনার তো স্টেজে পারফর্ম করার কথা, আপনি তো স্পিচ দেওয়ার কথা, এখনই শুরু হবে, আপনি এখানে কি করতেছেন? তাইলাম যে কিছু না, আমি জাস্ট স্ক্রিপ্টটা একটু দেখে নিচ্ছিলাম, রিভাইজ দিচ্ছিলাম। তো আপু আমাকে বললেন যে স্যার আপনাকে তো খুব নার্ভাস মনে হচ্ছে, আর ইউ নার্ভাস? তা আমি বললাম যে না, আমাকে কেন নার্ভাস মনে হবে? আমি কনফিডেন্টলি তাকে বলার চেষ্টা করলাম। তো সে আবার আমাকে বললো, স্যার শিওর আপনি নার্ভাস না? তাই আমি নার্ভাস না। তো আপু আমাকে তখন প্রশ্ন করলেন যে স্যার আপনি যদি নার্ভাস না হন তাহলে লেডিস টয়লেটে কি করতেন? অর্থাৎ এই জন্য মানুষ মনে কনটেক্সটটাকে সবসময় বিবেচনায় রাখতে বলে যে আপনি আসলে যেখানে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন একটু জাস্ট দেখে নেবেন। সো এটা খুব মজার একটা ইয়ে ছিল। এরকম এরপর আপনি কি আপনার যখন ডায়াসে উঠলেন, সো আপনার তখন এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? যখন আমার নাম ঘোষণা করলো, আমি সিঁড়ি দিয়ে পোডিয়ামে উঠলাম, স্টেজে উঠে পোডিয়ামের সামনে দাঁড়ালাম, কনফিডেন্টের সাথে সামনে অডিয়েন্সের দিকে তাকালাম। ওস্তাদ বলে দিয়েছিল আই কন্টাক্ট। সো আই কন্টাক্ট মানে সবার দিকে তাকাতে হবে। ওস্তাদ যতগুলি ফর্মুলার কথা বলে দিয়েছিল, আমি ফর্মুলা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলাম। আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি, এই টপিকগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যখনই টপিকগুলির নাম বলতে গিয়েছি, অডিয়েন্সের দিকে তাকিয়েছি, আমার ওই টপিকের যে সিরিয়াল ছিল কি বলবো সেই টোটাল কথাটা ভুলে গেছি। আচ্ছা, 2500 এমপ্লয়ি আমার দিকে তাকিয়ে আছে, আর আমি মনে করার চেষ্টা করতেছি এখন আমার কি বলা দরকার। আমি চুপ করে আছি। আমার কাছে তখন মনে হচ্ছিল এক একটা সেকেন্ড এক একটা বৎসরের মতো। সো প্রায় 1.5 মিনিট পরে সামনে থেকে একজন বলতেছে, স্যার আপনি এটা পারবেন, এটা আপনার কাছে কোনো ব্যাপারই না।
তো আমার কাছে তখন মনে হলো যে উনি যেহেতু বলতেছে আমি পারবো, তো ওই মুহূর্তে আমি একটু সাহস সঞ্চয় করে বলা শুরু করলাম। শুরু করলে আলহামদুলিল্লাহ জিনিসটা মোটামুটি শেষ হলো, কিন্তু আমার মন মতো হলো না। আমি যা দিতে চেয়েছিলাম সেটা আমার দেয়ার মতো হলো না, বিধায় আমার মনটা কেমন যেন একটু বিষণ্ণ হলো। কিন্তু সেদিন আমি একটা জিনিস শিখেছিলাম যে আসলে মুখস্থ বিদ্যা দিয়ে কোনো কিছু হয় না। তাহলে কি লাগে? প্রত্যেকটা জিনিস যদি আপনি দিল থেকে করেন তাহলে দিমাগ কাজ করবে। জিনিসটাকে যদি একটু ভেঙে বলতে, যদি আপনি হৃদয় দিয়ে কোনো কাজ করার চেষ্টা করেন তাহলে সেই জিনিসটা অন্যের হৃদয়কে টাচ করবে। আপনি যদি মুখস্থ করে বলেন সেই বিষয়টা অন্যের কর্ণকুহরে পৌঁছবে না। আপনাকে হার্ট টু হার্ট কাজ করতে হবে। যে কোনো কাজই আপনি করেন সেই কাজটা যদি আপনি হৃদয় দিয়ে করার চেষ্টা করেন, সেই হৃদয়ের ফিলটা আলটিমেটলি আপনার যারা কাছে থাকবে তারা সেই টাচটা যেন পায়। এটা তো ধরুন শেখার জায়গা থেকে বললেন, এটা তো প্রফেশনাল লাইফেও তো মনে হয় আসলে এই জিনিসটাই আমার উপর যে দায়িত্বটা দেয়া আছে যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজটা করি। রাইট, কারণ ফলাফল অনেক সময় আমাদের হাতেও থাকে না। রাইট, তাই না? কিন্তু তারপরও ধরেন চেষ্টাটা করে যাওয়া, ফলাফল দেখতে পাচ্ছেন, এটা কি অনেক সময় হতাশ লাগে না মানুষের? বা হতাশা হয়তো স্বাভাবিক। ট্রু, হতাশ লাগে, কিন্তু আসলে এখানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন যে যখন কোনো কাজ তুমি করছো, হতাশা জিনিসটাকে আল্লাহ একদমই অপছন্দ করেন। আল্লাহ যেটা পছন্দ করেন সেটা হলো ধৈর্য ধারণ করা, এবং আমি যা করতে চাচ্ছি সেই অনুযায়ী আমার অক্লান্তভাবে একদম নিরলসভাবে সেই কাজটাই করে থাকা। যেমন আপনি যদি কর্পোরেট লাইফে, প্রফেশনাল লাইফের কথা বলেন, তাহলে আমার যে কাকা আছেন উনি গ্রামের একটা মুদি দোকানদার, সিম্পল মুদি দোকানদার। দোকানে বেশি মালামাল তিনি উঠান না। কেন? কারণ মালামাল বেশি থাকলে কাস্টমার বেশি আসবে, তার নড়াচড়া বেশি হবে। সে বয়স হয়ে গেছে অনেক, অল্প পরিশ্রমে কাজ করতে চান। কিন্তু উনি আমাকে তার জীবন থেকে একটা লেসন বললেন। উনি পান বিক্রি করেন, সেই পান দিয়েই তার দোকান শুরু হয়েছিল, আজ অবধি সে পান বিক্রি করেন। এবং কাকা আমাকে বললেন যে আনোয়ার, এই যে পান আমি বিক্রি করছি, এই পানকে যখন আমি ধরেছি, এই পানকে এখন পর্যন্ত আমি ছাড়ি নাই। এটা আমি ভালোবেসে কাজটা করছি। এবং এই বাজারে শত শত দোকান আছে, কোন দোকানের পান এত সুস্বাদু লাগে না যেই পানটা আমার দোকানের পানের মতো। এবং কাকা বলছেন যে এই পানটাকে যেহেতু আমি ধরে রেখেছি, এই পান এখন সে আমাকে সৃষ্টিকর্তার কাছ থেকে সে বলছে যে এই পানটাকে যেহেতু আমি ধরে রেখেছি, এই পান থেকে আমার এখন রিজিকের ব্যবস্থা হচ্ছে। সো কোনো একটা জিনিসকে যখন আপনি মনে প্রাণে আঁকড়ে ধরবেন, সেই জিনিসটা থেকে আপনার তখন একটা রিজিকের ব্যবস্থা হবে, আপনার কর্মে আপনি সফল হবেন। এই যে সফল হওয়াটা যে বলতেছেন, আমরা তো আসলে জীবনে অনেক চেষ্টা করি, অনেক কিছু করতে চাই, সবসময় তো সফল হতে পারি না। মানুষ আসলে তাহলে কেন সফল হয় না? আমরা আসলে মনে করি যে সফল হতে পারি না। এই না শব্দটাই আমরা আমাদের লাইফে এতবার শুনেছি যে হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন আপনার লাইফে কতবার আপনি না শুনেছেন, আপনি কতবার হ্যাঁ শুনেছেন। রিসার্চ বলে যে আমরা যখন ছোট থাকি তখন 17 বা 18 বার না শোনার পরে একবার আমি হ্যাঁ শুনি গড়ে। আচ্ছা, দেখেন আমি যখন ছোট ছিলাম তখন পিঠাপিঠি ভাই থাকলে যেটা হয়, আমি আপনাকে তার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। এক্সারসাইজ আমি দর্শকদের বলবো, এই এক্সারসাইজটাও যদি আপনারা করেন, যে চোখ বন্ধ করবেন, আমি যা করতে বলবো আপনি তাই করবেন। ওকে, সবাই তাহলে আমরা চোখ বন্ধ করে আমাদের দর্শক যারা দেখতেছেন, ঠিক আমরা এখনই আমরা এটা করতে পারি। তো আপনি চোখ বন্ধ করেন, আপনি সব জিনিসের কল্পনা করতে পারবেন, কিন্তু আপনার মায়ের ছবিটা যেন কোনোভাবেই আপনার চেহারা সামনে না আসে, কোনোভাবেই যেন আপনি আপনার মাকে কল্পনাতে না আনেন। মা ছাড়া আর যা আছে সব কিছুকে আপনি আনতে পারবেন, কিন্তু মায়ের ছবি যেন কখনোই কল্পনার সামনে না আসে। বিষয়টা কি হচ্ছে? তার মানে না শোনার পরে আমার মায়ের ছবিটা মনে বেশি আসছে, যেটা আমি না বলছি সেটাই কিন্তু আসলে বেশি আসতেছে। ছোটবেলায় পিঠাপিঠি ভাই থাকলে যা হয়, ওই খুটুর মাটুর হয়। তা আমি আমার ছোট ভাইকে খুব মারতাম। তো ছোট ভাই অভিনয়ে খুব এক্সপার্ট, একটু 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 টাচ করলেই দেখা যায় চায়া করে উঠতো, আর আব্বা এসে আমাকে সেই রকম মারতো এবং বোঝানোর চেষ্টা করতো যে দেখ তোর ছোট ভাই, এ মারবি না। তো যখনই সে না শব্দটা শুনতো, দেখ তোর ছোট ভাই, তাকে আদর করবি, মারবি না। কালকে আমি আবার মারতাম।
আচ্ছা সো কালকে যখন আসতো আব্বা অফিস থেকে ব্যস্ত হয়ে এসছেন, আম্মা আব্বাকে বুঝাচ্ছে যে দেখো মেরে ফেলছে, তুমি খামাখা রাগ করো না। আব্বাকে আসলে বলতেছে রাগ করো না, না যে বলতেছে আব্বা তখন বলতেছে যে রাগ করবো না, মানে ও এরকম দুষ্টামি করলে রাগ করবো না কেন। তো দেখেন, সো যেখানে আপনি না বলছেন সেই জিনিসটাই ট্রিগার হচ্ছে, যেই জিনিসটাকে আপনি হ্যাঁ বলছেন সেই জিনিসটা ট্রিগার কম হচ্ছে। চিন্তা করে দেখেন। সো জীবনে সফল হতে গেলে আপনি সবচেয়ে বেশি যেটা ভোগান্তি পোহাবেন সেটা হলো না। আরেকজন কি বলবে আপনাকে, আচ্ছা আপনি এটা করতে পারবেন না। মানুষ যখন চিন্তা করে, আসলে দেখেন এখানে তিনটা জিনিস কথা বলতে বলতে তিনটা জিনিস বেরোয় আসছে। একটা হলো দিল, যেটা হৃদয় বলছি, আর একটা হলো দেমাগ। এই দিল এবং দেমাগকে আসলে কে চালায়? দিল দেমাগকে চালায় না দেমাগ দিলকে চালায়? না, এটা খুবই কঠিন প্রশ্ন। এটা দেখে আমাদের সহজ করে বলি, আমাদের দর্শকরা যদি যেটা ভাবেন আপনারা এটা অ্যানসার দিতে পারেন, পরবর্তীতে এটা হচ্ছে যে ভাইয়ের কথার সাথে মিলিয়ে নিতে পারেন যে আপনার অ্যানসারটা সঠিক ছিল কিনা। আমি যেহেতু সফলতার নিয়ে আমরা কথা বলছি, মানুষ আসলে সফল হতে চায়। সো সফলতার ক্ষেত্রে আমাদের দিল থেকে কাজ করতে হবে, দেমাগ থেকেও কাজ করতে হবে। এই দিল এবং দেমাগকে যে ভদ্রলোক কন্ট্রোল করেন তিনি হলেন মন। আপনি এখানে কেন বসছেন? আপনার মন চাচ্ছে। আপনি আইসক্রিম কেন খাচ্ছেন? আপনার মন খেতে ভালো লাগতেছে। সো ভালো লাগাটা আসলে দিন শেষে ওই মন আপনাকে কি বলতেছে। সো ওই বইটা আপনি কেন পড়তেছেন, এই ভিডিওটা আপনি কেন দেখতেছেন? আপনার মন চাচ্ছে। আপনি কেন দেখতেছেন না? আপনার মন চাচ্ছে না। সো মনটা আসলে দিল এবং দিমাগের মূল কন্ট্রোলার। সো এখন মন যেটা বেসিক্যালি কাজ করে সেটা হলো চিন্তা করে। একজন মানুষ, রিসার্চ বলে গড়ে মিনিমাম একজন প্রাপ্তবয়স্ক মানুষ 60,000 চিন্তা করে পার ডে। এটা প্রতিদিন 1,20,000 পর্যন্ত হতে পারে। প্রতিদিন 60 থেকে 1,20,000 পর্যন্ত সে চিন্তা করে, টাইপ অফ চিন্তা। এবার চিন্তা করেন আপনি যে আরেকটা নতুন চিন্তা। সো আপনি সফল হইতে চাচ্ছেন, এটা আপনার একটা চিন্তা। এই ভিডিওটা যেন সফল হয়, এটা আমাদের একটা চিন্তা। এই চিন্তার সাথে আরো 60,000 চিন্তা আপনার এর সাথে জড়িত আছে। আপনি এখন কোন চিন্তাটাকে প্রায়োরিটি দিবেন? বা আমি আমার কোন চিন্তাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা আমি কিভাবে চিন্তা করবেন সেটা। আচ্ছা, আমি আরেকটু অন্যভাবে বলি। আমরা কম্পিউটার চালাই, কম্পিউটারে আমরা প্রসেসর, র্যাম ইত্যাদি ইত্যাদি রাখি যাতে আমার কম্পিউটারটা খুব ফাস্ট এবং স্মুথ কাজ করে। এই শব্দগুলি আমরা পরিচিত, র্যাম, তারপরে প্রসেসর, হার্ড ডিস্ক। এই জিনিসগুলি দিয়েও যখন কম্পিউটারে অনেকগুলি প্রোগ্রাম রান করা হয়, কম্পিউটার কি মাঝে মাঝে হ্যাং হয়ে যায়? হয় না? হ্যাং হলে তখন আমরা কি করি? রিস্টার্ট দিই। এবার চিন্তা করেন, মানুষ যখন সফলতা, আমরা আসলে সফলতার পিছনে ছুটছি, অনেকগুলি চিন্তা, অনেকভাবে সফল হইতে হবে। আপনাকে কর্মক্ষেত্রে সফল হইতে হবে, বন্ধুদের মধ্যে আপনাকে সফল হইতে হবে, বাবা হিসাবে আপনাকে সফল হইতে হবে, মায়ের ছেলে হিসাবে আপনাকে সফল হইতে হবে। আপনি বাজারে যখন যাচ্ছেন, ভালো জিনিসটাকে আপনি যদি নিয়ে আসতে পারেন তাইলে আপনি সফল হচ্ছেন। সো দেখেন কতগুলি চিন্তায় আপনি সফল হইতে চাচ্ছেন। এইবার এই যে এতগুলি চিন্তা আপনার মধ্যে, এর মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে। কেউ অসুস্থ থাকে, কেউ ইন্তেকাল করেন, তারপরে কারো অ্যাক্সিডেন্ট হয়। এই ধরনের নানাবিধ সমস্যা, প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা আসতেই থাকে। এইবার এই সমস্যাগুলি মানে হলো এক একটা চিন্তা। 60,000 চিন্তা যখন একবারে আপনি পপ করেন, তখন আপনি অ্যাজ এ ম্যান হিসেবে আপনি কি হ্যাং হয়ে যেতে পারেন না? অবশ্যই হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার রিস্টার্ট বাটনটা কি? আমি জানি না। আপনাকে রিস্টার্ট দিলে কম্পিউটারকে যেভাবে আপনি রিস্টার্ট দিলেন, আইসোলেটেড হয়ে যাইতে হবে। মেলাতে পারছেন কিনা যে হ্যাঁ সব প্রবলেম, অনেক সময় আসে না, অনেকগুলি প্রবলেম একসাথে চলে আসে, আবার অনেকগুলি ভালো জিনিসও আসে। মানে আমার ক্ষেত্রে যেটা আমি ভাববো যে সবকিছু থেকে কিভাবে আগে বিচ্ছিন্ন হওয়া যায়, আগে কিভাবে বিচ্ছিন্ন হব, যে এরকম প্রবলেম হচ্ছে, ওকে ফাইন, বিচ্ছিন্ন হয়ে ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করবো যে আসলে কি ঘটতেছে। আচ্ছা, এই বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত টেকনিক ব্যবহার করি। যেমন ধরেন, দুষ্টামির ছলে বলতেছি, ভাবির সাথে, ভাবি নিশ্চয়ই আছে, ভাবির সাথে হয়তো একটু খটোমটো হয়েছে, ভাবি কোনো জিনিস চেয়েছে, আপনি হয়তো বা পরে দিবেন বলেছেন, এই নিয়ে অভিমান। তো এই অভিমানটা আপনাকে খুব রাত্রি যখন শুয়ে আছেন, ভাবি এক পাশে, আপনি এক পাশে, আপনাকে কুটকুট করে কামড়াচ্ছে, আপনার ঘুম আসতেছে, এরকম কিন্তু হয়। এই যে একটা চিন্তা,
আপনার মেমোরি হ্যাং হয়ে গেছে, এই হ্যাং মেমোরিটাকে আপনার বিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা যেটা করি, খুব সুপার টেকনিক করে আমরা অন্য আর একটা উইন্ডো খুলে নিই। সেই উইন্ডোটা হতে পারে ফেসবুক, সেই উইন্ডোটা হতে পারে মানে ইউটিউবের কোনো একটা ভিডিও। ওই ইউটিউব বা ফেসবুকে যখন আপনি ঢুকলেন, তখন আবার আরেকটা নতুন প্রবলেম তৈরি হলো। কি হলো, যে আরে ও তো আমার সাথে আমাকে নিয়ে কক্সবাজার যাওয়ার কথা, ও একা একাই কক্সবাজার চলে গেছে, আমাকে জানাই নাই। এক সমস্যা নিয়ে আপনি ছিলেন, এখন আবার আরেকটা সমস্যা তৈরি হলো, দুইটা মিলে একটা আপনি হ্যাং হবে, রিস্টার্ট দিবেন কি, আপনি তো ডিসকানেক্ট হওয়ার জন্য খুললেন, আবার খানিক পরে আগে ছিল একটা প্রবলেম, এখন হলো দুইটা প্রবলেম। সো এই তৃতীয় কোনো প্রবলেম, আপনি কাউকে ফোন দিলেন, সে হয়তো এমন একটা ঘটনা বললো, তার সাথে আরো খটোমটো লেগে গেল। সো এইটা আসলে আমরা বুঝি বা বুঝি না, কেউ কেউ এটা জেনে বুঝে করেন, কেউ এটা না বুঝে করেন। ডিসকানেক্ট হওয়ার আসলে প্রসেসটা কি? ডিসকানেক্টিং প্রসেসটা হলো, আপনাকে আমরা যেরকম কম্পিউটারে রিস্টার্ট দিই, রিস্টার্ট দিয়ে কি কম্পিউটারে কিবোর্ডে কাজ করতে থাকি না, অপেক্ষা করতে থাকি। দ্যাটস দ্য পয়েন্ট। দেখেন, আপনি সবকিছুই জানেন, আপনাকে কি করতে হবে, কোনো চিন্তা থেকে বেরোয় আসার জন্য আপনি ধরেন, আমি যদি আরেকটু সহজভাবে বলি, আমাদের একদম সেন্টার পয়েন্ট হলো একদম এইটা হলো মিডল বরাবর। সো এটা আমার একটা দিক, এটা আমার একটা দিক, আমরা ডান দিক বলি, বাম দিক বলি। যদি তুলনা করে নেই যে ডান দিকে আমার ভালো চিন্তাগুলি আছে, বাম দিকে আমার নেগেটিভ চিন্তাগুলি আছে। নরমালি ওই যে বললাম 17 বার না আর একবার হলো হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন তাহলে 17 টাইমস এইদিকে নেগেটিভ চিন্তাগুলি আপনাকে তাড়িত করবে। যে কোনো জিনিস আপনি করতে যাবেন, নেগেটিভ জিনিসটা আপনার ভিতরে কাজ করবে। ওই যে আপনার মায়ের ছবি দেখতে মানা করলাম, মায়ের ছবি ঘুরে ঘুরে আসতেছে, তো পজিটিভ সাইডটা খুব কম। সো আপনি এই সাইডটা হ্যাং হয়ে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে, লোড কমাইতে হবে, এইটাকে আপনাকে সেন্ট্রালে আসতে হবে। সো আপনি সেন্ট্রালে আসলে আদতে যেটা আছে সেটা হলো ব্রিদিং। সো আপনি কোনো চিন্তাকে বাদ রেখে আপনি নীরবে বসেন, বসে আপনার শুধু ব্রিদিংটাকে ফোকাস করেন। ব্রিদিংয়ের কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, এবং এই ব্রিদিংটাকে যখন আপনি খেয়াল করবেন, দেখবেন আপনার চিন্তাগুলি থেকে আপনি ওই কম্পিউটার যেরকম রিস্টার্ট হয়ে যাচ্ছে, আপনি নিজেকে রিস্টার্ট করে ফেলতেছেন। এটা আমাদের জাভেদ পারভেজ ভাই, আমাদের খুব গুণী একজন রিস্টার্ট ইউরসেলফ ভাইয়া, খুব দক্ষতার সাথে এই জিনিসগুলিকে পরিচালনা করে যাচ্ছেন, কিভাবে নিজেকে রিস্টার্ট করতে হয়। আচ্ছা ভাই, আপনি বিচ্ছিন্ন হওয়ার কথা বললেন, যে ব্রিদিং প্র্যাকটিসটা করে আমরা বিচ্ছিন্ন হতে পারি। ওকে, আমি ব্রিদিং প্র্যাকটিসটা করলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম, তারপরে কি করব? ঠিক কম্পিউটারের সাথে তুলনা করেন। কম্পিউটার যখন আপনি রিস্টার্ট করলেন, রিস্টার্ট করার পরে কম্পিউটার এখন ফ্রেশ অবস্থায় আছে, আপনি এখন কি করবেন? আবার সেই 60,000 চিন্তাকে নিয়ে আসবেন, নাকি যেই চিন্তাগুলি আপনাকে সফল হওয়ার পেছনে আপনার যেই চিন্তাগুলি দরকার, সেই চিন্তাগুলিকে অ্যাক্টিভ করবেন? সব চিন্তাগুলিকে আপনার অ্যাক্টিভ করার দরকার নাই তো। আপনি যে চিন্তাগুলি থেকে বেরোয় আসতে যাচ্ছেন, যেই উইন্ডো থেকে বেরোয় আসতে যাচ্ছেন, সেই চিন্তাগুলিকে আর আপনি ওপেন করবেন না। কিন্তু ভাই, সেগুলো যদি আমার সত্যিকার অর্থে প্রবলেম হয়ে থাকে, সেটা সমাধান কি দরকার নাই? সমাধান জরুরি না। এখানে সমাধানের জন্য আমরা যেটা করি সেটা হলো চিন্তা করি। সমাধানের জন্য চিন্তা করতে গেলে ওই একটা শাখার মতো, একটা চিন্তা করলেন, আপনার আরেকটা চিন্তা বের হয়ে যাবে, আরেকটা চিন্তা বের হবে, চিন্তা থেকে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার পর্যন্ত যাবে। যখন আপনি ওই চিন্তার কোনো উত্তর পাবেন না, তখন সেটা আপনার স্ট্রেস হবে। সো প্রত্যেকটা চিন্তারই একটা স্টপ পয়েন্ট করতে হবে, আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, ওই কাজটা করছে, তাহলে আমাকে এটা করতে হবে। সেই কাজটা করলে ভালো হবে না খারাপ হবে সেটা পরের ব্যাপার, আপনাকে একটা সিদ্ধান্ত নিয়ে ওই চিন্তাটাকে স্টপ করাই, মানে কোন জায়গাটাতে আমি আসলে থামবো, ডিফাইন করে। এটাকে আপনি যদি সেকেন্ড লেভেলে নিয়ে যান, এরকম আচ্ছা এরকম বললে তাহলে আনোয়ার ভাই কি বলবে, আনোয়ার ভাইয়ের ওয়েবসাইটে দিলে কি বলবে, ওই চিন্তাগুলি আপনি করেন না। তাহলে যখনই আপনি চিন্তাগুলি করবেন, ওইটা আপনার স্ট্রেস, চিন্তাটা আপনার স্ট্রেস হয়ে যাবে, পেইন হয়ে যাবে। সো আপনি ওই জায়গাটাতে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে এই কাজটা আমি করে ফেলবো, এবং সেটা প্রয়োজনে আপনি ডায়েরির পাশে আপনি লিখে ফেলতে পারেন যে আচ্ছা এইটা আমি এই পর্যন্ত করব, ভালো কি মন্দ হবে সেটা পরের ব্যাপার, পরে ফলাফল তো আমাদের হাতে থাকে না। বাট এই যে আপনি সিদ্ধান্ত নিলেন, আপনার ব্রেন চিন্তা করার সুযোগটা পাবে। আপনার পজিটিভ দিকটা আপনি যখন নেগেটিভ দিকে স্টপ করে দিছেন, এবার ওই দিকে তো আর সে বাড়তে পারতেছে না, সেকেন্ড লেভেলে থার্ড লেভেলে যাইতে পারতেছে না, চিন্তাটা তখন আলটিমেটলি পজিটিভ দিকে টার্ন করবে। তার মানে আমি যদি কোন একটা সমস্যায় থাকি, প্রচন্ড হতাশার মধ্যেও যদি থাকি, আমার ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। এই বিচ্ছিন্ন মানে আমি সবকিছু ছেড়ে ফোন বন্ধ করে মানুষ থেকে একদম দূরে গিয়ে পাহাড়ে গিয়ে বসে থাকবো, বিষয়টা তাও না। বাট এই বিচ্ছিন্ন হওয়ার মানেটা হচ্ছে আমি ব্রিদিং প্র্যাকটিস করে আমার মস্তিষ্ককে আগে একটা রিলিফ দিব।
যে সবকিছু আগে আমি নর্মালি নিচ্ছি, আর এরপরে কাজ হচ্ছে যে আমি আসলে হোক বা না হোক, কেস অথবা নো, যেটাই হোক, কোন পয়েন্টে এসে আমি আসলে থামবো, একটু মেনে নেয়া আর কি, অ্যাকসেপ্ট করা। ট্রু। যেমন আমি আপনাকে আপনার ফোনটা একটু ধরি। জি। সো যেমন এই ফোনটাকে যদি আমি একটু ধরে রাখি, হ্যাঁ, এই ফোনটার কত ওয়েট হবে? 1 কেজি, আধা কেজি, মানে আরো কম। সো এই ফোনটাকে আমি ধরে রাখলাম। ধরেন এই ফোনটা হলো আমার যাবতীয় চিন্তা, টেনশন সব এলো এই ফোনের মধ্যেই। সো আস্তে আস্তে করে আমার সব টেনশনগুলি এই ফোনের মধ্যে চলে আসতেছে। সো আমি এই হাতটাকে ধরে রাখতেছি। প্রথম প্রথম ধরতে সমস্যা হবে না, খানিকক্ষণ পরে দেখা যাবে যে এই ফোনটাকে আমি আর ধরে রাখতে পারতেছি না। তাহলে ধরে রাখতে না পারার পেছনে কারণটা কি? এই ফোনের কি ওয়েট বেড়ে যাচ্ছে? না, বেড়ে যাচ্ছে না। আমার আসলে এই যে এইটা ধরে রাখবো, এটা আমার একটা চিন্তা ছিল, কিন্তু যখন চিন্তাটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে তখন আর এটা আমি ধরে রাখতে পারতেছি না। এটাই কিন্তু আমার এই হাতটাকে স্ট্রেসে পরিণত করে দিচ্ছে। এখন এই যে স্ট্রেস, এই হাতটা এখন পেইন করা শুরু করছে। সো এই স্ট্রেস থেকে আমার মুক্তি পাওয়ার উপায়টা কি? কি করতে হবে? এটা এই মোবাইলটাকে কি করতে হবে? আমি ধরেই রাখবো না, সরাই ফেলতে হবে। সরাই ফেলবো। এই যে সরাই রাখলাম, এটা আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম, আমার স্ট্রেসটা রিলিফ হলো। এখন ওই ফোনটাকে নিয়ে কি করবো সেটা হলো পরবর্তী ধাপ। আচ্ছা, আপনি ঠিক এই পর্যায়ে এসে নিজেকে ঠিক কতটুকু সফল মনে করেন? আলহামদুলিল্লাহ। কারণ এর পিছনে তো আপনি ধরুন আজকে যদি সফল আপনি নিজেকে বলেন বা নিজে ভাবেন, তার মানে এর পিছনে অনেক ব্যর্থতার মধ্য দিয়ে আপনি তো গেছেন। তো আপনার এরকম কিছু ব্যর্থতার গল্প যদি আমাদেরকে বলেন। যেমন ব্যর্থতার গল্প যদি আমি বলতে চাই, এখানে আসলে সফল হওয়ার পেছনে বড় জিনিসটা যেটা কাজ করে সেটা হলো আপনার নিয়ত সহি থাকতে হবে। শুদ্ধ নিয়তে ভালো মন দিয়ে আপনাকে কাজটা করতে হবে। যেমন ব্যর্থ হওয়ার পেছনে যদি কারণ বলি, যে ফুটবল খেলা বা যেটা আমরা অ্যাক্টিভিটি করি, সো অনেক জিনিসই আমাদের আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে যেটা হয় যে সময় হয়তো অর্থে কুলায় না, আবার অর্থে হয়তো সময়ে কুলায় না। সো এই দুইটাকে যখন আপনি ব্যালেন্স করতে পারবেন, আমরা চিন্তা করি যে এই আর একটু বড় হই তারপরে এই কাজটা করি, এই আর একটু বড় হই, এই মেট্রিক পাস করি, কলেজ পড়ি, তারপরে এই কাজটা করি। সো এই জিনিসগুলি আসলে করতে গিয়ে অনেক সময় অনেক কাজ করা হয়ে ওঠে না। সো যেমন একটা সময়ে আমি ফুটবল খেলতাম, ইন্টারমিডিয়েটের যখন পড়ি তখন ফুটবল প্র্যাকটিস করতাম। বন্ধুবান্ধবের মহলে একটা সুনাম হলো যে আমি মোটামুটি ভালো প্র্যাকটিস করি। এই সুনামটা আম্মুর কাছ পর্যন্ত গেল যে আনোয়ার তো ভালো ফুটবল খেলে, আব্বুর সাথে ডিসকাস করে। সো আব্বু তখন বলছে যে দুষ্টামি করে বলছে যে এইখানে খেলা, এখানে ভালো খেললেই কি, না খেললেই কি, খেললে তো প্রফেশনালি খেলতে হবে। সো এই জিনিসটা আমাকে, মানে এটা একটা নেগেটিভ কথা, কিন্তু আমাকে ইন্সপায়ার করলো যে আমাকে আসলে করে দেখাতে হবে। না করে দেখাতে গেলে, বাবার কাছে যদি ছেলে সফল না হয় তাহলে দুনিয়ার মানুষের কাছে আসলে সফল হয়ে লাভ কি, বন্ধু বান্ধবের কাছে সফল হয়ে লাভ কি? সো সেখান থেকে আমি যখন ন্যাশনাল যেখানে প্র্যাকটিস করাই আমাদের সিটি ক্লাবে গেলাম, সেখানে গিয়ে যখন আমি প্র্যাকটিস করলাম, ওরাও প্র্যাকটিস করে আমিও প্র্যাকটিস করি। এই মাস 2 প্র্যাকটিস করার পরেই দেখা গেল যে ডিফারেন্সটা বোঝা গেল যে আমার প্র্যাকটিসের ধার আর তাদের প্র্যাকটিসের অনুশীলনের ধার ভিন্ন রকম। সো ওস্তাদ আমাকে ওই ওখানকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা ট্রেনার করে দিলেন, মানে ক্যাপ্টেন করে দিলেন, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আমি করতাম। যখন পাইনিয়ার লিগ চলে আসলো, আমি পাইনিয়ার লিগ খেললাম, পাইনিয়ার লিগে বেস্ট 11-এর প্লেয়ার ছিলাম, আমাদের টিম চ্যাম্পিয়ন হলো, আমরা পাইনিয়ার লিগ থেকে 3rd ডিভিশন উঠলাম। কিন্তু ওই যে যখন আর্থিক বিবেচনায় আসলো, ফ্যামিলির, মধ্যবিত্ত ফ্যামিলির টাকা ইনকাম করতে হবে, ফুটবল খেলা তখন তো হিউজ ক্রেজ ছিল, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স। এটা কত সালের দিকে? এটা 95 সালের ঘটনা। 95 সালের দিকে। সো ওই টিমে আমরা 2 জন ছিলাম হাতে খড়ি, আমি এবং আমার আর এক বন্ধু। সো 2 জনের যখন লিগ শেষ হলো, আমি ছিটকে চলে আসলাম আমার পড়াশোনার দিকে, ফিজিক্স নিয়ে মাস্টার্স করতে হবে সেদিকে চলে আসলাম। আর ওই বন্ধুটা সে ফুটবলের সাথে লেগেই থাকলো, সে মোহামেডান ন্যাশনাল টিমে খেললো, এখন আস্তে আস্তে করে সে বাংলাদেশের ন্যাশনাল কোচ। ওনার নামটা? ওনার নাম রাশেদ আহমেদ পাপ্পু। আচ্ছা। তো দুজনেই, উনিও ন্যাশনাল কোচ লেগে থেকে, আর আমি যদি মনে করি যে আমি ফুটবল খেলায় বিফল, তাহলে সত্য। এখন ফুটবল খেলায় বিফল হয়ে আমি এখানে যখন এসেছি, তখন এই জায়গাটাতে আমি নিজেকে মনে করছি সফল, সে ওইখান থেকে তার মতো করে সফলতা বেছে নিয়েছেন। সো এটা একটা মানে বিফলতার গল্প প্লাস সফলতার গল্প। তার মানে ভাই আমি যদি আপনার এই কথাটার সাথে একটু যোগ করতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা বিফলতা আমাদের ভিন্ন আর একটা সফলতার দিকে ধাবিত করে। ট্রু।
আমি যদি সেইখানেও বিফল হই তার মানে হচ্ছে আমার হয়তো নেক্সট স্টপেজে আমার একটা সফলতা অপেক্ষা করতেছে। তার মানে কখনোই হতাশ হওয়া যাবে না। ছোটবেলায় হাঁটার মতোই, আপনি হেঁটে পড়ে যাচ্ছেন, হ্যাঁ পড়ে যাচ্ছেন, এই পড়ে যাওয়াটাই কিন্তু আপনার হাঁটা। আপনি সাঁতার অবশ্যই গ্রামের ছেলে যেহেতু অবশ্যই সাঁতার কাটতে, অবশ্যই সাঁতার শিখতে গিয়েছেন অথচ 2 ঢোক পানি খান না, এরকম হইতেই পারে। অফকোর্স পানি খাইছি, পানি খাইতেই হবে এবং সাঁতার কাটতেই হবে, এবং যে পানি খাবে না সে সাঁতার আসলে শিখতে পারবে না। পানি খাইছে, প্রচুর পানি খাওয়া হয়েছে এবং পানি খাওয়ার পরে আসলে শেখাটা শুরু হয়েছে। তো ভাইয়া আপনি যেটা বলেন আপনি ফিজিক্সে পড়াশোনা করেছেন, তো ফিজিক্সে পড়াশোনা করার পরে এরপরে আসলে ধরেন মানুষ সেটাকে ঘিরে আসলে ক্যারিয়ারটা করতে চায়, তো আপনি কি সেই এক্সপেরিমেন্টের মধ্যেই আছেন নাকি আপনার কি মনে হয়? আমার মনে হয় যে ফিজিক্স পদার্থবিজ্ঞান, পিওর সায়েন্সের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের যে আমাদের বর্তমান কর্পোরেট লেভেল আমরা যদি পেশাগত দিকে আসতে চাই, তাহলে এই দিকটা আসলে আমি যদি মেলানোর চেষ্টা করি কর্পোরেট লেভেলে, ফিজিক্সের আসলে এই থিওরিগুলি বা আমার জ্ঞানগুলি বা আমার লার্নিংগুলিকে অ্যাপ্লাই করার স্কোপের জায়গাটা একটু সীমিত। কিন্তু এইটাকে আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি যে ফিজিক্সের কোনো একটা ফর্মুলাকে যখন আমি প্র্যাকটিক্যাল ক্লাসে করতাম, তখন এখানে প্রচুর রিসার্চের কাজ করতে হতো, বিভিন্ন ডেটা নিতে হতো। এই থেকেই আসলে ডেটাকে একটা সিদ্ধান্ত পরিণত করার যে ফিজিক্সের মতো একটা সাবজেক্টের মধ্য দিয়েও একটা জিনিসকে এন্ড রেজাল্ট হিসাবে নিয়ে আসা যায়, ওই জিনিসটাই আসলে আমার ভিতরে ঢুকেছে। সো এই ডেটাকে খুব সহজভাবে অ্যানালিসিস করা যায় এই মাইক্রোসফট এক্সেল। তো মূলত হচ্ছে যে আপনার ফিজিক্স পড়া চলাকালীন সময়ে আপনার যে ডাটা সেন্ট্রিক যে চিন্তা ভাবনা সেটা ছিল, তো সেটাই পরবর্তীতে হচ্ছে যে আপনাকে এক্সেলের দিকে, এই জায়গায় ফিজিক্সটাকে আমি আসলে এক্সেলের মধ্যে এই ফিজিক্সের জিনিসগুলিকে, রিসার্চের জিনিসগুলিকে খুঁজে পাওয়ার চেষ্টা। আপনি যখন ভাই মাস্টার্সে ভর্তি ছিলেন বা ভর্তি হওয়ার আগেই মনে হয় আপনার বঙ্গবন্ধু সেতুর একটা প্রজেক্টে আপনি যুক্ত হয়েছিলেন, তো সেটা কিভাবে, বা সেটা মূলত মনে হয় এক্সেল শেখার পারপাসেই জিনিসটা হয়েছিল? এটা অনেকটা এরকম যে আমি যখন মাস্টার্সে পড়ি, মাস্টার্স প্রায় শেষের দিকে বা প্রিলিমিনারি কমপ্লিট করেছি, এখানে আমার হাতে 2টা অপশন চলে আসলো। এক হলো যেহেতু আমি প্র্যাকটিক্যাল ক্লাসে বন্ধুদের সাথে প্র্যাকটিক্যাল জিনিসগুলিকে খুব ভালোভাবে শেয়ার করতে পারি, স্যারদের কাছে, টিচারদের কাছে আমি খুব জনপ্রিয় হয়ে গেলাম যে ক্লাসে এসেই স্যার আমাকে বলতো যে আনোয়ার বাবা একটু ক্লাসটা একটু দেখাই দাও তো, এই ক্লাসটা করো। সো এইটা আমাকে স্যারদের কাছে খুব ভালো পরিচয় এনে দিল পদার্থবিজ্ঞানে। সাথে সাথেই এই কম্পিউটার রিলেটেড কাজগুলিকে করার জন্য আমি একটা অপরচুনিটি পেয়ে গেলাম, সেটা হলো যমুনা সেতুতে। ওখানে ইন্টারভিউতে প্রায় 5 জন ইন্টারভিউ ওই পজিশনের জন্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু নির্বাচকদের মনোপুত হয় নাই বলে তারা নেয় নাই, অ্যাকসেপ্ট করে নাই। রিজিকা হয়তো বা ছিল আমার জন্য, আমাকে ইন্টারভিউতে কল করেছে, আমি প্রোফাইল সাবমিট করেছিলাম। সো ওই ইন্টারভিউতে তারা এতটা প্লিজড হলেন যে আমাকে আর ওইখান থেকে বের হইতে দেয় নাই। আমাকে ওখানেই সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বললো যে আপনি জয়েন করেন। বেতন খুব বেশি ছিল না, আহামরি ছিল না, কিন্তু আমি ছিলাম ঢাকায়, ঢাকা থেকে টাঙ্গাইলে যমুনা সেতুর মতো একটা অজপাড়াগাঁয়ের ওখানে জায়গায় আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন্টারভিউ দিয়ে, যেখানে 5 জন ইন্টারভিউয়ার, ওখানে টপকে আমি ডিঙে আমি ওখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। সো এইটা আমাকে দারুণভাবে মোটিভেট করে। তখন এই ফিজিক্সের আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন নীলুফার ম্যাডাম। সো আমি তখন নীলুফার ম্যাডামের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে ম্যাডাম, আমার কাছে এখন আপনি বলছেন আপনার কলেজে এখানে আপনার পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টেই জয়েন করার জন্য, আর এইদিকে আমি একটা অপরচুনিটি পেয়েছি ম্যাডাম, আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না, আপনি যদি আমাকে একটু হেল্প করেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সো ম্যাডাম তখন বললেন যে আনোয়ার, তুমি এই ফিজিক্সের মধ্যে না থাকে তোমার এই ফিজিক্সটাকে ওইখানে কাজে লাগাও। আচ্ছা, এইভাবে করে আসলে মূলত ম্যাডামের নির্দেশনায়, ম্যাডামের অনুপ্রেরণায় আমাকে এখান থেকে ওইদিকে কর্পোরেট লেভেল। এরপর যমুনা সেতুর ওই প্রজেক্টের পরে তো আপনার আবার মনে হয় রবিতে আপনার একটা ক্যারিয়ার শুরু হয়েছিল, তো এই মাঝখানে সময়টাকে কিভাবে আপনি ধরেন রবিতে যুক্ত হওয়া বা এই সময়ের গল্পগুলো কেমন ছিল? কর্পোরেট লাইফে এটাই আসলে আমার প্রথম মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের প্রথম জব। সো এখানে দেখলাম এখানে প্রচুর ডেটা জেনারেট হয়, প্রতিদিন প্রচুর ডেটা জেনারেট হয়, এই ডেটাগুলি থেকে সিদ্ধান্ত নেওয়া লাগে। তখন এটা বলছি আমি 1999 সালের ঘটনা, তখন আসলে ইন্টারনেট, গুগল, ইউটিউব এত কিছু আসলে ছিল না।
ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের ডিউটি ছিল 5টা পর্যন্ত, 5টার পরে অতিরিক্ত সময় ডিউটি করলে তার কিছু একটা ওভারটাইম দিতে হতো। সো এখন মাস শেষে আমাকে সারা মাসে আমি কত ঘন্টা ডিউটি করলাম, কত ঘন্টা ওভারটাইম করলাম, কতদিন ছুটিতে ছিলাম, এই পুরো আর একটা রিপোর্ট জমা দিতে হতো। সেটাকে আমরা বলতাম টাইম শিট। এই টাইম শিটের মধ্যে ওখানে রিজন লিখতে হতো যে কেন আমি বেশি সময় ছিলাম। ওখানে একজন কমেন্টসে লিখেছে ওভারটাইম শিট প্রিপেয়ার করার জন্য ওভারটাইম করছে। আচ্ছা, সো এটা তো আসলে কিছুই না, ইন করব আউট হব, এই টাইমটা দিয়ে দিলেই আমার আসলে রেজাল্টটা চলে আসবে। সো এই কাজটা করতে আসলে এত সময় এত পেরেশানি লাগে কেন? আবার যখন জমা দেই তখন ম্যানুয়ালি হাতে লিখে দিলে ফিনান্স এটাকে ভুল ধরে, 1 মাসের ওভার টাইম দেখা যাচ্ছে যে 3 মাস পরে গিয়ে পাচ্ছি। সো ওইখানে এক্সেলেই এটার একটা সমাধান খুঁজতে খুঁজতে আমি বের করে ফেললাম যে ইন টাইম এবং আউট টাইম দিলেই ও একদম নিখুঁত ক্যালকুলেশন করে দেয়। সো এটা যখন আমি আমার ডিপার্টমেন্টের টোটাল ম্যান পাওয়ারের একটা টাইম শিট করে ফিনান্সে যখন সাবমিট করলাম, ফিনান্স দেখলো যে এখানে কোনো ভুল নাই, নির্ভুল। ইন টাইম এবং আউট টাইম যদি আমি সঠিকভাবে দেই ক্যালকুলেশনটা সঠিক করে দিবে, অনেক শ্রম ঘন্টা বেঁচে যাচ্ছে। আচ্ছা, এটা তখন ওই যমুনা সেতুর যে অন্যান্য ডিপার্টমেন্ট ছিল তারা এটা খুব একসেপ্ট করলো, তারা এটাকে ব্যবহার করা শুরু করলো। এক্সেলে কাজ করতে গেলে তো প্রচুর সূত্র মাথায় রাখতে হয়। এত সূত্র কিভাবে আপনি ধরেন এই লম্বা সময় ধরে মনে রাখতেছেন? কোন টেকনিককে আপনি অবলম্বন করেন? এইখানে আমার কাছে মনে হয় আমি যখন এটা নিয়ে দেখি, সো নর্মাল একজন এক্সেল ইউজার আর আমার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি, কেন আমি এইভাবে এক্সেলের প্রতি জড়াই গেলাম, সেটা হলো এখন আমরা কোনো একটা প্রবলেম হলে যেটা আগে শিখি, ধরেন কেউ একজন এক্সেলের ট্রেনিং করলো, যে একজন স্টুডেন্টের কথা যদি আমি বলি, সে কর্পোরেট লেভেলে যাওয়ার জন্য সে প্রিপারেশন নিচ্ছে, সে এক্সেলের ট্রেনিং করতেছে, পাওয়ার পয়েন্টের ট্রেনিং করতেছে, ভিডিও এডিটিংয়ের ট্রেনিং করতেছে। সে আসলে কোনো একটা টপিককে শিখতেছে, তার কাছে আসলে সেই পরিমাণ ডেটার যে পেইন, ডেটাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে অ্যানালিসিসটা আছে, এই অ্যানালিসিসটা তার জানা নাই। এন্ড পয়েন্টটা কোথায় আসলে কর্পোরেট লেভেলে হিট করে সেই জিনিসটা তখন জানে না, সে শুধু কৌশলটা শিখতেছে। এইটা যখন সে অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন ওই ডেটার ভলিউমের সাথে যে জিনিসটা শিখে আসলো সেটাকে কিভাবে ম্যাচ করাবে, এই কৌশলের একটা ঘাটতি থেকে যায়। এই জন্য যখন আমরা আসলে ট্রেনিংয়ে গিয়ে শিখি, ট্রেনিংয়ে গিয়ে শিখলে ওই জিনিসটাকে মেলাতে গিয়ে কষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হলো যে আমার সময়ে ইন্টারনেট, গুগল এত পপুলার ছিল না, এত সহজলভ্য ছিল না। সো আমি কোনো একটা প্রবলেমে পড়েছি, সেই প্রবলেমটাকে সমাধান করার জন্য এক্সেল বা পাওয়ার পয়েন্ট আমাকে কিভাবে হেল্প করছে, সেই জিনিসগুলো আমি খোঁচায় বের করে নিয়ে এসেছি। সো এখানে ট্রায়াল এরর, ওই রিসার্চ, এগেইন ফিজিক্সের রিসার্চ আমাকে হেল্প করেছে কোনো একটা জিনিসকে কাজ করার জন্য। সো একটা জিনিস, একটা ভিলুকাপ উদাহরণ দিয়ে যদি বলি, ভিলুকাপ কতভাবে ইউজ করা যায় ওই জিনিসগুলিকে আমি শিখেছি। এখন হয়তো বা আমি 20টা পয়েন্ট শিখেছি, 20টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্ট আমি ইফেক্টিভলি কাজে লাগাতে পেরেছি, আর ওই যে বাকি 15টা রয়ে গেল, ওই 15টা আমি বাকিদের মধ্যে শেয়ার করে দিয়েছি। এখন কারো না কারোর ভিতরে ওই 15টা কমন পড়ে গেছে। সো আপনি যদি বলেন যে এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা এই টেকনিক্যাল জিনিসগুলিকে শেখার সহজ প্রসেসটা কি, সহজ প্রসেস হলো আপনি যখনই কোনো একটা জিনিস নতুন শিখবেন, সাথে সাথে সেটা আপনার কলিগ হোক, আপনার বন্ধু হোক, আপনার ফ্যামিলি মেম্বারের কেউ হোক, তার সাথে আপনি এটা শেয়ার করবেন, তাকে শিখিয়ে দিবেন। আপনি যখন একটা জিনিস তাকে শেখাবেন, ট্রাস্ট মি, আপনি ডাবল জিনিস নিজে শিখবেন। আচ্ছা, তার মানে শেখার, এক্সেল শেখার সবচেয়ে সহজ সূত্র যেটা হলো নিজে শিখবো, পাশাপাশি আরেকজনকে শেখাবো। বাট এটা রেগুলার যদি আমার সেই কাজটা না করা হয়, আমার তো আবার ভুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে। ট্রু, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি ছোটবেলায় আপনি সাঁতার শিখেছেন, রেগুলার কি এখন সাঁতারকে প্র্যাকটিস করেন মনে রাখার জন্য? না, করা হয় না। সাইকেল চালানো শিখেছেন, এখন কি রেগুলার চর্চা করেন সাইকেল চালানোর জন্য? না, করা হয় না। কিন্তু আপনি ভুলে যান নাই। হ্যাঁ, প্রথম একটু খটোমটো লাগবে। বিষয়টা হলো যে শিক্ষাটা হলো প্রথমে আপনি জিনিসটাকে জানবেন, জানলেন যে এক্সেল বা পাওয়ার পয়েন্ট দিয়ে এই জিনিসটা করা যায়, এক্সেলের এই জিনিসগুলিকে করা যায়, এটা হলো এক্সেলের পরিচিতি, এটা আপনাকে জানতে হবে। তারপরে এটা যখন আপনি মানা শুরু করবেন, জানা প্লাস মানা হলো শিক্ষা। আমরা আগেই বলি শিক্ষা, আপনি জানার পর্যায়টাকেই ধরে নিচ্ছেন আপনি শিখে ফেলেছেন। ওখানে জানবেন, তারপরে অ্যাপ্লাই করবেন,
তারপরে হলো আপনার শিক্ষা। এই ফর্মুলাতে যখন আপনি পড়বে তখন আর আপনি ভুলবেন না। যাক, তাহলে আর যারা হচ্ছে আর একটু গভীরভাবে শিখতে চাই তারা আমরা হচ্ছে আনোয়ার ভাইয়ের হচ্ছে এক্সেলের কোর্স সেটা আমরা সংগ্রহ করতে পারি, এবং ওনার বই আছে যেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের রকমারি বেস্টসেলার লিস্টে আছে, আপনারা আমাদের লিস্টে দেখে নিতে পারেন, এবং কমেন্টে আমরা হচ্ছে সেই বইয়ের লিঙ্কটি দিয়ে দিব। সেটা হচ্ছে আপনাদের শেখার জায়গাগুলোতে আপনাদেরকে আরো অনেক বেশি সহযোগিতা করবে। তো ভাই আমরা ইতিমধ্যে প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি, তো শেষ করার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলা যে আমরা দিন শেষে সফল হতে চাই, কিন্তু সফল আপনি নিজে সফল। ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি যে ঢাকা শহরে অনেকে আমরা বাইক চালাই, কিন্তু ঢাকা শহরের মতো জায়গায় আমরা বাইক চালাইয়ে সুস্থ আছি, বেঁচে আছি, এটাই সফলতার অনেক বড় উদাহরণ। একজন বিদেশিকে যদি এনে ঢাকা শহরের রাস্তায় বাইক দিয়ে ছেড়ে দেওয়া হয়, পরের দিনই সে নিশ্চিত সে অ্যাক্সিডেন্ট করবে। কেন? কারণ ওই যে সবুজ বাতি, লাল বাতি এবং হলুদ বাতিতে যে থামতে হয়, চলতে হয়, আমরা আসলে কতজন এই জিনিসটাকে মানি। সো লাইফের জন্য সবুজ বাতি হলে চলতে হবে, রেড বাতি হলে থামতে হবে। আমরা কি বাতির দিকে তাকায় চলি, নাকি ট্রাফিক সিগন্যাল যখন এসে হাত সোজা করে দাঁড়ায় তখন আমরা থামি? সো লাইফের এই সিগন্যালগুলিকে যদি আপনি প্রপারলি মেনে চলতে পারেন, লাইফ আপনাকে অবশ্যই সিগন্যাল দিবে। এই সেই সিগন্যালকে বেছে আপনি আপনার লাইফকে থামবেন এবং চলবেন, আপনি আপনার গন্তব্যে নিশ্চিত পৌঁছবেন। এই বিশ্বাস এবং এই প্রত্যাশায় আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ভাইকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের এই প্রোগ্রামটি যারা দেখছেন তারা ইতিমধ্যে বেশ কিছু পয়েন্ট তারা পেয়েছেন কিভাবে তারা সফল হতে পারবেন, এবং ভাই এক্সেল শেখারও কিছু সহজ ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দিয়েছে। শেষ করার পূর্বে আমি ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। সময়টা 1950। এক গবেষক একটা গবেষণার কাজে কিছু ইঁদুরকে পানিতে ছেড়ে দিলেন। দেখলেন যে ইঁদুরগুলো পানিতে হচ্ছে 15 মিনিট সর্বোচ্চ ভেসে থাকতে পারে। এরপর উনি একটা অদ্ভুত কাজ করলেন, ইঁদুরগুলোকে আবার উনি পানিতে ছাড়লেন। পানিতে ছাড়ার পর উনি যেহেতু জানেন যে 15 মিনিটের মধ্যে সে ডুবে যাবে, ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে উনি ইঁদুরগুলোকে তুলে নিয়ে আসলেন। আনার পর একটা আশ্চর্যজনক ব্যাপার উনি খেয়াল করলেন, ইঁদুরগুলো এরপর আরও ভেসেছিল। গেস করতে পারেন কতক্ষণ? 5 মিনিটও না, 15 মিনিট না, 60 ঘন্টা তারা বেঁচে ছিল। কেন বেঁচে ছিল? কারণ ওরা বারবার বিশ্বাস করতো ডুবে যাওয়ার আগ মুহূর্তে কেউ না কেউ তাদেরকে হচ্ছে তুলবে। এই আশাই তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। আমরা আমাদের জীবন নিয়ে আশাবাদী হব, আমরা আমাদের দিল এবং দিমাগকে কাজে লাগাবো, জীবনে আমাদের প্রত্যেকেই যে সফলতা আমরা খুঁজছি সেটাকে আমরা পাবো। জীবনে সবাই সবার সফলতা অর্জন করুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের গল্পগ্রাফি। সবাইকে ধন্যবাদ।